তোমাকে চাকরি তখনই মিলবে যখন তুমি আমার সাথে আমার অফিসে আমাকে খুশি রাখবে এবং আমার সাথে মজা করবে। ম্যাডাম, আমি এখানে আপনার সাথে মজা করতে আসিনি, আমি চাকরি করতে এসেছি। চাকরি তো আমি তোমাকে দেব, কিন্তু তার সাথে তোমাকে রাতে আমার সাথে আমার অফিসে একা থাকতে হবে, মজা করতে হবে। আপনি কোন মজার কথা বলছেন ম্যাডাম? আমি এখানে কাজ করতে এসেছি, আপনি আমাকে ভুল বুঝছেন। তার জন্য তোমাকে আমার সাথে দেরি করে অফিসে থাকতে হবে, তবেই তো বোঝা যাবে যে আমি কোন মজার কথা বলছি। আপনি কোন কথার ইশারা করছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে এমন মজা এবং এমন চাকরি করতে হবে না। তার বদলে আমি তোমাকে ডাবল স্যালারি দেব, সেটা তোমাকে এমনি এমনি মিলছে না, তাই তোমাকে বললাম আমার কথা বোঝো। না, তো আমার আপনার টাকা চাই না, না আপনার চাকরি। আমাকে এখানে কাজই করতে হবে না। তোমাকে এখানে ফ্রিতে মজা করার সুযোগ দেওয়া হচ্ছে, আর তুমি পালাচ্ছ। এমন সুযোগ বারবার মেলে না। না, আমার সুযোগ চাই না, না আপনার সাথে মজা করতে হবে। আমি একজন স্বাবলম্বী মানুষ, বুঝলেন আপনি? ঠিক আছে, তুমি এখানেই থাকো, কিন্তু যদি তোমার মনে হয় মজা করতে হবে, তাহলে যে কোনো সময় আমার কেবিনে চলে এসো। দোস্ত, এই সত্যি ঘটনা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার, যেখানে হুগলি নদীর তীরে একটি ছোট্ট বস্তিতে থাকত রাহুল। মাটির দেওয়াল আর টিনের ছাদওয়ালা সেই টুকরো ঘরটি বর্ষায় অবিরাম টপকানো বৃষ্টির ফোঁটা আর শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া, এটাই ছিল তার সীমিত দুনিয়া। ঘরে ছিল বৃদ্ধ বাবা, যার কিডনি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর মা, যিনি অন্যের বাড়িতে বাসন মাজা, ঝাড়ু দেওয়া আর মেঝে পোছার কাজ করে কোনো রকমের সংসারের চুল্লি জ্বালিয়ে রাখতেন। রাহুল লেখাপড়ায় সবসময় শ্রেষ্ঠত্ব অর্জন করত। স্কুলের যে কোনো পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তার নাম সবার শীর্ষে থাকত। পাড়ার লোকেরা প্রায়ই বলাবলি করত, দেখো, এই ছেলেটি একদিন বড় কোনো উচ্চপদস্থ অফিসার হয়ে উঠবে। কিন্তু ভাগ্য যেন অন্য কোনো অধ্যায়ে লিখে রেখেছিল। যদি আজ এই গল্প শুনে তোমার চোখের কোণ ভিজে না ওঠে, তাহলে নিশ্চয়ই বলো। আর যদি এই গল্প তোমার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমার নামের পাশাপাশি তোমার শহরের নামটিও জানিয়ে দাও, যাতে আমি বুঝতে পারি আমার কণ্ঠস্বর কত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কলেজ থেকে গোল্ড মেডেল হাতে নিয়ে বেরিয়ে এসেছিল রাহুল। হাতে ছিল উজ্জ্বল ডিগ্রি, চোখে ছিল অসংখ্য স্বপ্নের আলো, কিন্তু পকেটে ছিল মাত্র ৫০০ টাকা। প্রতিদিন ভোরবেলা এসে পরিষ্কার পরিচ্ছন্ন শার্ট গায়ে চড়িয়ে পুরনো জুতোজোড়া ভালো করে পালিশ করে বেরিয়ে পড়ত। বাসস্ট্যান্ড থেকে শহরের বিভিন্ন কর্পোরেট অফিসে ছুটে যেত। কোথাও গার্ড বাধা দিয়ে বলতো, এইচআর এখনও ব্যস্ত আছেন। কোথাও রিসেপশনে বসা মেয়েটি ঠান্ডা গলায় জানিয়ে দিত, আমরা আপনাকে পরে ফোন করে জানাব। আর কোনো কোনো জায়গায় তো তাকে ভিতরে প্রবেশ করতেই দেওয়া হতো না। একদিন ঘটনাটি চরম সীমায় পৌঁছল। শহরের এক বিখ্যাত কর্পোরেট অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিল সে। ভিতরে বসা ম্যানেজার তার জমা দেওয়া ফাইলের দিকে একবারও না তাকিয়ে সরাসরি জিজ্ঞাসা করলেন, কার সুপারিশ আছে তোমার? রাহুল নম্রকণ্ঠে উত্তর দিল, স্যার, আমার অক্লান্ত পরিশ্রমই আমার একমাত্র সুপারিশ। ঘরের ভিতর হাসির তরঙ্গ উঠল। পরিশ্রম দিয়ে নয়, নেটওয়ার্কিং দিয়েই চাকরি মেলে। যখন সে বাইরে বেরিয়ে এলো, তখন বাইরের রোদ ছিল প্রচণ্ড তীব্র, কিন্তু তার বুকের ভিতরে জ্বালা ছিল তার চেয়েও অনেক বেশি তীব্র। রাস্তার ধারে একটি ছায়ায় বসে সে পানির বোতল বের করল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে আসা সেই কল, আপনার বাবার অবস্থা অত্যন্ত গুরুতর, অবিলম্বে ডায়ালিসিস করানো প্রয়োজন, না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। কাঁপতে থাকা হাতে সে জিজ্ঞাসা করল, কত টাকা খরচ হবে? কমপক্ষে ২৫,০০০ টাকা এখনই জমা দিতে হবে। ২৫,০০০ তার কাছে যেন ২০ লাখ টাকার সমান মনে হচ্ছিল। পকেটে ছিল মাত্র ৪,০০০ টাকা। বাড়ি ফিরে দেখল মা আঙিনায় নীরবে বসে আছেন, চোখ দুটি ফোলা। বাবা, ডাক্তার কি বলেছেন? রাহুল হাসার চেষ্টা করে বলল, কিছু না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার ভিতরটা তখন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছিল। সেই রাতে প্রথমবার আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, ভগবান, শুধু একটা সুযোগ দাও, মাত্র একটা চাকরি, আমি সবকিছু ঠিক করে দেব। পরের দিন সকালে খবরের কাগজে একটি বিজ্ঞাপন তার চোখে পড়ল, সেনগুপ্তা এন্টারপ্রাইজে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের জন্য প্রার্থী চাই। শহরের সবচেয়ে বড় ও সম্মানিত কোম্পানি, সেখানে চাকরি পাওয়া মানে পুরো জীবনের মোড় ঘুরে যাওয়া। সে তৎক্ষণাৎ আবেদনপত্র জমা দিল এবং খুব শীঘ্রই ইন্টারভিউয়ের ডাকও এসে গেল। ইন্টারভিউয়ের দিন সে তার সবচেয়ে পরিষ্কার শার্টটি পরে নিল। যাওয়ার সময় মা তার কপালে হাত রেখে আশীর্বাদ করে বললেন, হিম্মত কখনো হারিও না বাবা। সেনগুপ্তা এন্টারপ্রাইজের বিশাল বিল্ডিংটি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না।
চারদিকে ঝকঝকে কাচের দেওয়াল, ভিতরে এয়ার কন্ডিশনারের মৃদু ঠান্ডা হাওয়া আর বাইরে সারি সারি দামি গাড়ি দাঁড়িয়ে। সে সামান্য ভয় নিয়ে ভিতরে প্রবেশ করল, রিসেপশনে নিজের নাম জানালো। ঠিক সেই মুহূর্তে লিফটের দরজা খুলে একটি তরুণী নেমে এলো, সাদা স্যুট পরা, চলার ভঙ্গিতে অপরিসীম আত্মবিশ্বাস এবং মুখমণ্ডলে হালকা কঠোরতার ছাপ। সবাই তাকে সম্মানসূচক ম্যাম বলে সম্বোধন করছিল। সে ছিল প্রিয়া সেনগুপ্তা, কোম্পানির মালিকের একমাত্র কন্যা। তার দৃষ্টি হঠাৎ রাহুলের উপর পড়ল। ইন্টারভিউ হয়েছে? জি ম্যাম। কোয়ালিফিকেশন? MBA, গোল্ড মেডেলিস্ট। সে কয়েক মুহূর্ত নীরবে তাকে দেখল, হয়তো তার সাধারণ পোশাক দেখেই তার আর্থিক অবস্থা আঁচ করে নিয়েছিল। আমার কেবিনে এসো। রাহুল বিস্ময়ে হতবাক হয়ে গেল। সাধারণ ইন্টারভিউ প্যানেলের পরিবর্তে সরাসরি মালিকের মেয়ে তাকে ডাকছে। কেবিনে পৌঁছানোর সাথে সাথে সে দরজা বন্ধ করে চেয়ারে বসে পড়ল। তোমার চাকরি খুব দরকার? জি ম্যাম, অত্যন্ত দরকার। দরকারটা কতটা গভীর? এতটাই যে আজ যদি চাকরি না মেলে তাহলে হয়তো আমার বাবা আর বেশি দিন বেঁচে থাকবেন না। প্রিয়ার চোখে এক পলকের জন্য সামান্য আলোড়ন দেখা গেল, কিন্তু তার মুখের কঠোর ভাব অটুট রইল। যদি আমি তোমাকে চাকরি দিই তাহলে তোমাকে আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাহুল চমকে উঠল। মানে যা বলবো তাই করবে, কোনো প্রশ্ন করবে না, কোনো তর্ক করবে না, এমনকি সেটা তোমার আত্মসম্মানের বিরুদ্ধে গেলেও। কেবিনের ভিতর গভীর নীরবতা নেমে এলো। রাহুলের চোখের সামনে ভেসে উঠল বাবার অক্সিজেন মাস্ক লাগানো মুখ, যন্ত্রণায় কাতরানো শরীর, মায়ের ঝুঁকে পড়া কোমর আর ছেঁড়া শাড়ির ছবি। সে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, স্যালারি কত হবে? এতটাই যাতে তোমার বাবার সম্পূর্ণ চিকিৎসা হয়ে যায়। এই কথা শুনে তার চোখ দুটি ছলছল করে উঠল। সে ভালো করেই জানত এই প্রস্তাব সহজ নয়, এতে অপমানের সম্ভাবনা আছে, জোর জবরদস্তিরও আছে, কিন্তু তার সামনে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। সে মাথা নিচু করে নিল। আমি রাজি আছি। প্রিয়া চেয়ার ছেড়ে উঠে তার একেবারে সামনে এসে দাঁড়াল। কাল থেকে তোমার পরীক্ষা শুরু হবে রাহুল, মনে রেখো প্রতিটি নির্দেশ মেলি চলতে হবে। সেই কেবিন থেকে বেরিয়ে এলো, তার হাত দুটি তখনও কাঁপছিল। সে নিজেও বুঝতে পারছিল না যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি ভুল। বাড়ি ফিরে মা জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা? সে প্রথমবার শান্ত গলায় বলল, মা, চাকরি পেয়ে গেছি। মায়ের চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। সত্যি? হ্যাঁ, কিন্তু কথাটা তার গলার কাছে আটকে রইল। সেই রাতেই হাসপাতাল থেকে আবার ফোন এলো, অ্যাডভান্স টাকা জমা পড়ে গেলে আমরা অপারেশনের প্রস্তুতি শুরু করে দিতে পারি। রাহুল মোবাইলটি শক্ত করে ধরে আকাশের দিকে তাকালো। হয়তো ভগবান সত্যিই তার প্রার্থনা শুনেছেন, কিন্তু সে জানত না যে এই চাকরি কেবল একটি চাকরি নয়, এটি এমন এক আগুনের পরীক্ষা যেখানে তার ধৈর্য, তার আত্মমর্যাদা এবং তার হৃদয়ে তিনটিরই কঠিন পরীক্ষা হতে চলেছে। পরের সকালে যখন রাহুল সেনগুপ্তা এন্টারপ্রাইজের প্রধান গেট দিয়ে ভিতরে ঢুকল, তার পদক্ষেপে ছিল হালকা ভয়ের ছোঁয়া, কিন্তু বুকের ভিতরে ছিল এক টুকরো আশার আলো। এখন অন্তত বাবার চিকিৎসা আর বন্ধ থাকবে না। সিকিউরিটি গার্ড তাকে আগে থেকেই চিনে নিয়েছিল। রিসেপশনে তার নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়ে গিয়েছিল। সবকিছু যেন পূর্ব নির্ধারিতভাবে সাজানো ছিল। তাকে সরাসরি প্রিয়ার কেবিনে ডেকে পাঠানো হলো। প্রিয়া কাঁচের দেওয়ালের সামনে দাঁড়িয়েছিল। নিচে রাস্তায় ছুটে চলা দাড়ির স্রোত দেখছিল। সে না ঘুরেই বলল, সময় মতো এসেছ, ভালো। শর্ত মনে আছে তো? জি ম্যাম, আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। রাহুল ধীর কণ্ঠে জবাব দিল। সে ঘুরে দাঁড়াল। তার চোখে কোনো নরমতা ছিল না, শুধু একটা ঠান্ডা দৃঢ়তা। আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নও, তুমি আমার ছায়া। আমি যেখানে যাব তুমি সেখানে থাকবে, যা বলবো তাই করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কোনো সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলবে না। রাহুল মাথা নাড়িয়ে সম্মতি জানাল। প্রথম দিনটি ছিল একেবারেই অদ্ভুত। তাকে ফাইল এগিয়ে দেওয়া থেকে শুরু করে মিটিংয়ের বিস্তারিত নোট লেখা পর্যন্ত সবকিছু করতে হলো। কিন্তু দুপুরবেলায় হঠাৎ প্রিয়া বলে উঠল, ক্যান্টিনে যাও এবং অতিথিদের জন্য কফি সার্ভ করো। সে চমকে উঠল। ম্যাম, শর্ত তো। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ ক্যান্টিনের দিকে চলে গেল। ক্যান্টিনে কয়েকজন সিনিয়র অফিসার বসে গল্প করছিলেন। তাদের একজন তীক্ষ্ণ মন্তব্য ছুঁড়ে দিলেন, আরে, এই নতুন ম্যানেজমেন্ট ট্রেনি নাকি ওয়েটারের কাজ করছে? হাসির রোল উঠল চারদিকে। রাহুলের কান দুটি জ্বলে উঠল, কিন্তু সে মাথা নিচু করে ট্রে হাতে তুলে নিল। সন্ধ্যায় বাড়ি ফিরে মা জিজ্ঞাসা করলেন, প্রথম দিন কেমন কাটল? সে হাসি মুখে বলল, ভালোই কেটেছে মা। কিন্তু তার ভিতরে কোথাও একটা কিছু ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। পরের দিনটি আরও কঠিন ছিল।
প্রিয়া তাকে একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংয়ে সাথে নিয়ে গেল। মিটিং শেষ হতেই সে বলল, আমার জুতোজোড়া গাড়িতে ফেলে এসেছি, গিয়ে নিয়ে এসো। রাহুল এক মুহূর্তের জন্য ভাবল, এটা কি সত্যিই প্রয়োজন? কিন্তু পরক্ষণেই বাবার যন্ত্রণাকাতর মুখ তার চোখের সামনে ভেসে উঠল। সে নীরবে পার্কিং লটের দিকে হাঁটা দিল। অফিসে কানাঘুষো শুরু হয়ে গেল। প্রিয়া ম্যাম নতুন ছেলেটিকে রেখেছে, হয়তো শুধু সময় কাটানোর জন্য। কেউ সহানুভূতি দেখাত, কেউ বা ঠাট্টা বিদ্রুপ করত। তৃতীয় দিন প্রিয়া তাকে রাত করে অফিসে আটকে রাখল। রাত 11:15 বাজে। অফিসে শুধু তারা দুজন। এই রিপোর্টটি সকালের মধ্যে তৈরি করে দিতে হবে, সে বলল। কিন্তু ম্যাম, হাসপাতাল। কথাটি তার মুখ থেকে বেরোতেই প্রিয়া মাঝপথে থামিয়ে দিল। কোনো প্রশ্ন নয়। রাহুল মাথা নিচু করে নিল। সেই রাতে হাসপাতাল থেকে ফোন এলো। ডায়ালিসিসের টাকা জমা হয়ে গেছে, চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। সে অবাক হয়ে গেল। সে তো এখনো পর্যন্ত কোনো স্যালারি পায়নি। সেটার অ্যাকাউন্ট চেক করল। একটি বড় অঙ্ক জমা পড়েছে। সে বুঝতে পারল এটা প্রিয়াই করিয়েছে। কিন্তু কেন? এটা কি শুধুই দয়া, নাকি অন্য কোনো গভীর খেলা? পরের দিন সে সাহস সঞ্চয় করে বলল, ম্যাম, আপনি আমার। তার গলা ঠান্ডা শোনাল। হাসপাতালের টাকা, সেটা তোমার স্যালারির অ্যাডভান্স, এতে কোনো হেসান নেই। রাহুল চুপ করে গেল, কিন্তু তার হৃদয়ে প্রথমবার এক অদ্ভুত কৃতজ্ঞতার অনুভূতি জেগে উঠল। তবে পরীক্ষা এখনও অনেক বাকি ছিল। এক সন্ধ্যায় কোম্পানিতে একটি বড় হাই প্রোফাইল ইভেন্টের আয়োজন করা হয়েছিল। শহরের প্রখ্যাত শিল্পপতি, রাজনৈতিক নেতা এবং মিডিয়া ব্যক্তিত্বরা সবাই উপস্থিত ছিলেন। প্রিয়া তাকে কালো স্যুট পরতে বলেছিল। ইভেন্ট চলাকালীন সে তার পিছনে পিছনে ছায়ার মতো ঘুরছিল। লোকেরা ফিসফিস করে জিজ্ঞাসা করছিল, এই ছেলেটিকে। প্রিয়া জেনে শুনে সবার সামনে বলে উঠল, রাহুল, একটু ড্রিঙ্কস সার্ভ করে দাও তো। সে ট্রে তুলে নিল। ঠিক সেই সময় তার ফোনে একটি মেসেজ এলো। রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক, ডাক্তার অবিলম্বে দেখা করতে চান। তার হৃদয় প্রচণ্ড জোরে ধরফর করতে শুরু করল। সে প্রিয়ার কাছে গিয়ে বলল, ম্যাম, বাবার অবস্থা। সে কঠোর স্বরে বলল, ইভেন্ট শেষ হোক। সে ভিতর থেকে কেঁপে উঠল। সে কি সত্যি এতটা নির্মম হতে পারে? ইভেন্টের মাঝামাঝি সময়ে প্রিয়া হঠাৎ তাকে স্টেজের কাছে ডেকে নিল। যদি আমি বলি আজ রাতে হাসপাতালে যেও না? তার চোখে জল চলে এলো। ম্যাম, প্লিজ। শর্ত মনে আছে তো? সে কয়েক মুহূর্ত নীরব রইল। পুরো হলঘর সঙ্গীত হাসির শব্দে মুখরিত ছিল, কিন্তু তার কানে শুধু বাবার কাতরানির শব্দই বাজছিল। সে চোখ বন্ধ করে বলল, আমি আপনার কথা মেনে নেব। সেই উত্তর দেওয়ার সাথে সাথে যেন সে নিজেকে সম্পূর্ণরূপে মুছে ফেলল। ঘড়িতে তখন 8:30 বাজছিল। হাসপাতাল শেষ সময়সীমা দিয়েছিল রাত 10টা পর্যন্ত। ইভেন্ট শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। হঠাৎ প্রিয়া উঠে চলে গেল। সে ভিড়ের মধ্যে তাকে খুঁজতে লাগল। তার মনে ভয় আর রাগ দুটোই দানা বাঁধছিল। প্রায় 9:45 প্রিয়া ফিরে এসে বলল, চলো, যেখানে তোমাকে যেতে হবে। দুজনে দ্রুত গাড়িতে উঠে বসল। পুরো পথ নীরবতায় কাটল। রাহুলের আঙুলগুলো কাঁপছিল। যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। প্রিয়া কোনো কথা বলল না। তার দৃষ্টি সামনের রাস্তায় স্থির, কিন্তু মুখের কঠোরতা প্রথমবারের মতো অনুপস্থিত ছিল। সেখানে অন্য কিছু ছিল, হয়তো অভ্যন্তরীণ সংগ্রাম। হাসপাতালের গেটে গাড়ি থামতেই রাহুল দৌড়ে ভিতরে ঢুকল। ডাক্তার তাকে দেখে বললেন, আপনি একটু দেরি করে এসেছেন, তবে চিন্তা করবেন না। মানে? অপারেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ফান্ডস আগেই জমা হয়ে গিয়েছিল। সার্জারি সময় মতো সম্পন্ন হয়েছে। রাহুল যেন পাথর হয়ে গেল। কিন্তু আমি তো। ডাক্তার হেসে বললেন, কেউ আপনার হয়ে সবকিছু সামলে নিয়েছে। সে পিছনে ফিরে তাকালো। প্রিয়া সেখানে দাঁড়িয়েছিল, তার চোখে সামান্য জলের আভাস। রাহুল কিছুই বুঝতে পারছিল না। আপনি। প্রিয়া ধীরে ধীরে বলল, তোমার শর্ত পালন করার সাহস দেখতে চেয়েছিলাম। যদি তুমি বাবাকে অজুহাত বানিয়ে পালিয়ে যেতে, তাহলে হয়তো আমি বুঝে যেতাম যে দুনিয়াটা আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবেই আছে। মানে? সে কয়েক মুহূর্ত চুপ করে রইল। এখন নয়, সঠিক সময়ে সব বলবো। রাহুলের ভিতরে তখন ঝড় বয়ে যাচ্ছিল। এই সবকিছু কি শুধুই একটা খেলা ছিল, নাকি এর পিছনে কোনো গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে? ডাক্তার এসে জানালেন, সার্জারি সফল হয়েছে, এখন আর কোনো বিপদ নেই। এই কথা শুনে রাহুলের চোখ থেকে অশ্রুর ধারা নেমে এলো। সে মেঝেতে বসে পড়ল। মাসের পর মাসের ভয়, উদ্বেগ, অপমান সব একসাথে বেরিয়ে আসতে লাগল। প্রিয়া নীরবে তাকে দেখছিল। সেই রাতে প্রথমবার তার মনে হল, এই গল্পে এমন কিছু আছে যা চোখে দেখা যাচ্ছে না। প্রিয়া শুধু একজন অহংকারী ধনীকন্যা নয়, তার ভিতরেও কোনো গভীর যন্ত্রণা লুকিয়ে আছে।
কোনো পুরনো ক্ষত। কিন্তু সেই ক্ষতটা ঠিক কি, আর এই কঠিন পরীক্ষার উদ্দেশ্যই বা কী? রাহুল মাথা তুলে তার দিকে তাকালো। ম্যাম, আমি এখনও কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে ধ্বংস করছেন নাকি গড়ে তুলছেন? প্রিয়া হালকা হাসি দিয়ে বলল, এখনও তো শুরু হয়েছে মাত্র। রাহুল, আসল উত্তর তোমাকে খুব শীঘ্রই পেয়ে যাবে। হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে মেশিনের একঘেয়ে বিপ বিপ শব্দের মধ্যে এক অদ্ভুত সম্পর্কের জন্ম হয়েছিল, বিশ্বাস আর সংশয়ের দোলায় গুলতে থাকা। হাসপাতালের সেই রাতের পর সবকিছু যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। কিন্তু তবুও অনেক কিছুই স্পষ্ট হয়ে ওঠেনি। রাহুলের মনে এক অদ্ভুত ভার অনুভূত হচ্ছিল। কৃতজ্ঞতা ছিল, আবার উল্লেখযোগ্য দ্বিধাও ছিল। সে প্রিয়াকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, কিন্তু প্রতিবার তার সামনে গেলেই শব্দগুলো গলায় আটকে যেত। সে বুঝতে পারছিল না যে মেয়েটি তাকে বারবার অপমান করেছে, সেই মেয়েটি তার বাবার প্রাণ বাঁচাতে চুপচাপ লক্ষ লক্ষ টাকা খরচ করে দিতে পারে কিভাবে। পরের দিন অফিসে পৌঁছে দেখল পরিবেশ একেবারে স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। সবাই নিজ নিজ কাজে মগ্ন। প্রিয়ার কেবিনের দরজা বন্ধ ছিল। রিসেপশনিস্ট জানালো, ম্যাম আপনাকে আসামাত্রই ডাকতে বলেছেন। সে ভিতরে ঢুকল। প্রিয়া ল্যাপটপের সামনে কিছু দেখছিল। বাবার শরীর এখন কেমন আছে? সে না তাকিয়েই জিজ্ঞাসা করল। এখন বিপদ কেটে গেছে, অনেক ধন্যবাদ, রাহুল নম্র স্বরে বলল। প্রিয়া ল্যাপটপ বন্ধ করে তার দিকে সরাসরি তাকাল। তার চোখে কঠোরতা অনেক কমে গিয়েছিল, গম্ভীরতা বেশি প্রকট হয়ে উঠেছিল। ধন্যবাদ বলার দরকার নেই, ওটা তোমার স্যালারিরই অংশ। এত বড় অঙ্ক? তোমাকে আমার প্রতিটি কথা মানতে হবে, মনে আছে তো? সে আবার চুপ হয়ে গেল। আজ সন্ধে 6টায় বোর্ড মিটিং আছে, প্রিয়া বলল। তুমিও যাবে, আর তুমি যা করবে তা আমি যা বলবো তাই। সন্ধ্যায় সেনগুপ্তা এন্টারপ্রাইজের কনফারেন্স হলে শহরের প্রভাবশালী শিল্পপতি, কোম্পানির ডিরেক্টরবৃন্দ এবং কয়েকজন মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাহুল ভেবেছিল সে শুধু নোট নেবে, কিন্তু হঠাৎ প্রিয়া সবার সামনে ঘোষণা করল, আজ আমি আপনাদের একজন বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। হলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ইনি রাহুল। সে এগিয়ে এসে বলল, গত কয়েকদিন ধরে আমার সাথে কাজ করছে। সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হল। কেউ কেউ ফিসফিস করে বলল, ওই ছেলেটি। প্রিয়া মাইক্রোফোন তুলে নিল। আপনারা সবাই জানেন যে আমাদের গ্রুপ 2 বছর আগে একটি বড় ধাক্কা খেয়েছিল। আমার বড় ভাই অভিরূপ, যে এই কোম্পানির ভবিষ্যৎ ছিল, সে আর আমাদের মাঝে নেই। হলে গভীর নীরবতা নেমে এলো। এই নাম সবাই জানত, কিন্তু তার সম্পর্কে খোলাখুলি আলোচনা কখনো হয়নি। প্রিয়ার গলা সামান্য কেঁপে গেল। তিনি কারো ওপর বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাস তাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিল। টাকা, বন্ধুত্ব, সম্পর্ক সবকিছুই শেষ পর্যন্ত ধোঁকা বেরিয়ে এসেছিল। আর একদিন তিনি হার মেনে নিয়েছিলেন। রাহুল প্রথমবার তার চোখে সেই লুকিয়ে থাকা যন্ত্রণা দেখতে পেল, যা এতদিন কঠোরতার আড়ালে ছিল। তখন থেকে আমি একটি প্রশ্ন নিয়ে লড়াই করে যাচ্ছি। সে এগিয়ে বলল, এই দুনিয়ায় কেউ কি আছে যে টাকার লোভে নিজের আত্মাকে বিক্রি করে না? কেউ কি আছে যে চরম সংকটের মধ্যেও নিজের প্রতিশ্রুতি থেকে সরে যায় না? সে ধীরে ধীরে রাহুলের দিকে তাকাল। আমি তাকে পরীক্ষা করেছি, অপমান করেছি, দেরি রাত পর্যন্ত আটকে রেখেছি। ইভেন্টের মাঝে তার বাবার সার্জারি আর প্রতিশ্রুতির মাঝে তাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। হলে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। কারো কারো চোখ নিচু হয়ে গেল। আর সে প্রতিশ্রুতি বেছে নিয়েছে। প্রিয়ার গলা ভারী হয়ে উঠল, যদিও সে জানত যে তার বাবার জীবন তখন মৃত্যুর মুখে। রাহুলের বুকে একটা তীক্ষ্ণ অনুভূতি হল। সে কখনো ভাবেনি যে সে সবার সামনে এভাবে দাঁড়িয়ে পড়বে। কিন্তু সত্যি কথা হল, প্রিয়া আরও এগিয়ে বলল, সার্জারি আমি আগেই করিয়ে দিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে সবকিছু নিরাপদ হয়ে গেলেও সে তার প্রতিশ্রুতিতে অটল থাকবে নাকি অজুহাত খুঁজবে। হলে উপস্থিতদের মুখে বিস্ময় ফুটে উঠল। কারো কারো চেহারায় লজ্জার ছাপ। সে সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে স্পষ্টভাবে বলল, এই সেই মানুষ যার উপর আস্থা রাখা যায়। তালির শব্দ ধীরে ধীরে শুরু হল। প্রথমে মৃদু, তারপর জোরালো হয়ে উঠল। রাহুলের চোখে জল ছিল। সে বুঝতে পারছিল না এটা সম্মান নাকি আরেকটি পরীক্ষা। মিটিং শেষ হবার পর সবাই চলে গেলেন। কনফারেন্স হলে শুধু প্রিয়া আর রাহুল রয়ে গেল। আপনি এসব কেন করলেন? সে অবশেষে প্রশ্ন করে ফেলল। যদি বিশ্বাস দরকার ছিল তাহলে সরাসরি জিজ্ঞাসা করতে পারতেন। প্রিয়া চেয়ারে বসে গভীর শ্বাস নিল। সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর সবাই দিয়ে দেয় রাহুল, কিন্তু সত্যিকারের অবস্থাতেই সত্য প্রকাশ পায়।
আর যদি তুমি ভেঙে পড়তে তাহলে আমি নিশ্চিত হয়ে যেতাম যে এই দুনিয়া বদলানোর যোগ্য নয়। তার কথায় কোনো তিক্ততা ছিল না, শুধু গভীর ক্লান্তি ছিল। আপনার আমার উপর এত বিশ্বাস হলো কিভাবে? রাহুল জিজ্ঞাসা করল। বিশ্বাস ছিল না, সে হালকা হেসে বলল, শুধু একটা আশা ছিল। কয়েক মুহূর্ত দুজনেই নীরব রইল। আপনি বলেছিলেন আপনার প্রতিটি কথা মানতে হবে। রাহুল ধীরে ধীরে বলল, আমি মেনে নিয়েছি। এখন কি? প্রিয়া জানালার কাছে গিয়ে দাঁড়াল। নিজের শহরের আলো ঝলমল করছিল। এখন আসল কাজ শুরু হবে। আমি এই কোম্পানিকে শুধুমাত্র লাভের জন্য চালাতে চাই না, আমি এটাকে একটি আদর্শ উদাহরণে পরিণত করতে চাই। কেমন উদাহরণ? যেখানে অর্থের আগে মানবিকতা স্থান পাবে, যেখানে কর্মীদের যন্ত্র হিসেবে নয়, মানুষ হিসেবে দেখা হবে, যেখানে কোনো গরিবকে শুধু তার পোশাক দেখে বিচার করা হবে না। রাহুল প্রথমবার তার স্বপ্নের গভীরতা অনুভব করল। এই সেই মেয়ে যে কয়েকদিন আগে তাকে জুতো আনতে পাঠাচ্ছিল, কিন্তু আজ সে সম্পূর্ণ ভিন্ন রূপে উপস্থিত। আপনি সত্যিই সবকিছু বদলে দিতে চান? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, সে দৃঢ় কণ্ঠে বলল, আর আমার তোমার সাহায্য দরকার। সেই রাতে যখন রাহুল হাসপাতালে পৌঁছাল, তার বাবা তখন জ্ঞান ফিরে পেয়েছেন। বাবা, তিনি দুর্বল গলায় বললেন, তুই আজ খুব খুশি দেখাচ্ছিস। রাহুল হেসে বলল, সব ঠিক হয়ে যাবে পাপা। কিন্তু তার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সত্যিই কি সবকিছু ঠিক হয়ে যাবে? এই সম্পর্ক কি শুধু মালিক আর কর্মচারীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি আরও গভীর কিছু হওয়ার শুরু হয়েছে? পরের কয়েকদিনে প্রিয়ার আচরণের লক্ষণীয় পরিবর্তন দেখা গেল। এখন সে আর আদেশের ভঙ্গিতে কথা বলত না, বরং বুঝিয়ে বলত। মিটিংয়ে তার মতামত জিজ্ঞাসা করত। অফিসের অন্যান্য কর্মীদের সাথে তার কথাবার্তার সুর অনেক নরম হয়ে গিয়েছিল। একদিন সে হঠাৎ জিজ্ঞাসা করল, রাহুল, তুমি কখনো ভেবে দেখেছ যে যদি তোমাকে সবকিছু একসাথে পাওয়া যায়, টাকা, উচ্চপদ, সম্মান, তাহলে তুমি কি করবে? রাহুল বিনা দ্বিধায় বলল, আমি সেই সব বাচ্চাদের জন্য কিছু করব যারা আমার মতো, যাদের পড়াশোনায় অসাধারণ প্রতিভা আছে, কিন্তু ফি দেওয়ার সামর্থ্য নেই। প্রিয়া তাকে গভীর মনোযোগ দিয়ে দেখল। তাহলে আমরা সেটাই করব। আমরা, হ্যাঁ, সেই একটি শব্দ যেন তার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন তুলে দিল। অমিতাভ সেনগুপ্তা গত কয়েকদিন ধরে চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তার মেয়ের মধ্যে যে পরিবর্তন এসেছে তা তার চোখ এড়ালনি। আগে যে প্রিয়া প্রতিটি সিদ্ধান্তে কঠোর এবং দূরত্ব বজায় রাখত, সেই এখন কর্মীদের সাথে হেসে কথা বলছে, মিটিংয়ে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলছে, এবং বারবার একটি নাম উচ্চারণ করছে, রাহুল। এক সকালে তিনি রাহুলকে নিজের কেবিনে ডেকে পাঠালেন। ভারী কাঠের দরজা, দেওয়ালে ঝুলন্ত দামি পেইন্টিং এবং সামনে বসা শহরের সবচেয়ে প্রভাবশালী শিল্পপতি। রাহুলের পদক্ষেপ স্বাভাবিকভাবেই ধীর হয়ে গেল। সে সম্মানের সাথে বলল, নমস্কার স্যার। অমিতাভ সেনগুপ্তা কয়েক মুহূর্ত তাকে গভীর দৃষ্টিতে দেখলেন। তুমি সেই যুবক যার জন্য আমার মেয়ে বোর্ড মিটিংয়ে এত বড় ঘোষণা করেছিল? জি স্যার। জানো, এই কোম্পানি আমার রক্ত ও ঘাম দিয়ে গড়া। এখানে আবেগের চেয়ে যুক্তিসম্মত সিদ্ধান্তই প্রাধান্য পায়। কিন্তু আমার মেয়ে প্রথমবার কারো ওপর বিশ্বাস স্থাপন করেছে। আমি জানতে চাই, তুমি কি সেই বিশ্বাসের যোগ্য? রাহুল গভীর শ্বাস নিল। স্যার, আমি গরিব কিন্তু অসৎ নই। আমি আপনার মেয়ের সম্মান করি এবং এই কোম্পানিরও। ঘরের ভিতর গভীর নীরবতা নেমে এলো। তারপর অমিতাভ সেনগুপ্তা ধীরে ধীরে বললেন, তোমার বাবার চিকিৎসার ফাইল আমি দেখেছি। আমার মেয়ে নিজে সেই অনুমোদন দিয়েছিল। তুমি বদলে কি চেয়েছিলে? কিছুই না স্যার। কেন? কারণ সাহায্য কখনো সওদা করা হয় না। অমিতাভ সেনগুপ্তার চোখে প্রথমবার হালকা নরমতা দেখা গেল। যদি আমি তোমাকে এই কোম্পানিতে একটি উচ্চ পদ দিই, তাহলে তুমি কি করবে? রাহুল বিনা দ্বিধায় উত্তর দিল, স্যার, আমি এটাকে শুধুমাত্র লাভের যন্ত্র হতে দেব না। আমি চাই যে প্রতি বছর এখান থেকে গরিব ও মেধাবী শিশুদের পড়াশোনার জন্য একটি বিশেষ ফান্ড বের হয়, যাতে আর কোনো রাহুলকে দরজায় দরজায় ঘুরে বেড়াতে না হয়। এই কথা শুনে অমিতাভ সেনগুপ্তা চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। হয়তো তার ছেলে অভিরূপের স্মৃতি তার মনে ভেসে উঠেছিল। ঠিক আছে, তিনি বললেন, আজ থেকে তুমি কোম্পানির সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান, আর যে পরিকল্পনার কথা তুমি বললে সেটি আজ থেকেই কার্যকর হবে। রাহুলের বিশ্বাস হচ্ছিল না। স্যার, কিন্তু মনে রেখো, অমিতাভ সেনগুপ্তা কঠোর স্বরে বললেন, আমার মেয়েকে কখনো ভেঙে পড়তে দিও না। সে আগে থেকেই অনেক কষ্ট সহ্য করেছে। সেদিন অফিসে এক নতুন অধ্যায়ের সূচনা হল।
সেনগুপ্তা এন্টারপ্রাইজ অভিরূপ ফাউন্ডেশনের ঘোষণা করল। কোম্পানির প্রয়াত পুত্রের নামে প্রতি বছর 500 গরিব মেধাবী ছাত্রছাত্রীর পুরো পড়াশোনার খরচ বহন করার সিদ্ধান্ত নেওয়া হল। যখন এই ঘোষণা মিডিয়ায় প্রকাশিত হল তখন সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে কোম্পানি আগে শুধুমাত্র লাভের জন্য পরিচিত ছিল সেটি এখন মানবিকতার জন্য আলোচিত হতে শুরু করল। প্রিয়া আর রাহুল এখন একসাথে কাজ করতে লাগল। তাদের মধ্যে আর আদেশ নির্দেশ নয়, খোলামেলা সংলাপ শুরু হল। একে অপরের প্রতি গভীর সম্মান জন্ম নিল। ধীরে ধীরে সেই সম্মান এক অকথিত অনুভূতিতে রূপান্তরিত হতে শুরু করল। এক সন্ধ্যায় দুজনে হুগলি নদীর তীরে দাঁড়িয়েছিল। সূর্য অস্ত যাচ্ছিল। নদীর জলে সোনালি আলোর প্রতিফলন ঘটছিল। প্রিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করল, যদি সেদিন আমি সত্যিই সার্জারি না করাতাম তাহলে তুমি কি আমাকে ক্ষমা করতে পারতে? রাহুল কয়েক মুহূর্ত ভাবল, হয়তো না, কিন্তু সেদিন আপনি শুধু আমার বাবার প্রাণী বাঁচাননি, আপনি আমার বিশ্বাসকেও বাঁচিয়ে দিয়েছিলেন। প্রিয়ার চোখে জল এসে গেল। আমি অনেক মানুষকে টাকার লোভে বদলে যেতে দেখেছি, প্রথমবার কাউকে চরম সংকটের মধ্যেও না বদলাতে দেখলাম। রাহুল হাসল, কারণ আমার কাছে হারানোর মতো টাকা ছিল না, শুধু সম্পর্ক ছিল। হাওয়ায় একটা শান্ত নীরবতা বিরাজ করছিল, কিন্তু সেটা কোনো ভারাক্রান্ত নীরবতা ছিল না। রাহুল, প্রিয়া ধীরে ধীরে বলল, যদি আমি বলি এখন থেকে আমাকে তোমার প্রতিটি কথা মানতে হবে? সে হালকা হেসে বলল, তাহলে আমার প্রথম কথা হবে, নিজেকে ক্ষমা করে দিন। আপনি ভুল করেননি, শুধু ভয় পেয়ে গিয়েছিলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। কয়েকদিন পর অমিতাভ সেনগুপ্তা নিজে রাহুলের মাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন। সাধারণ ড্রয়িং রুম, কিন্তু পরিবেশে ছিল গভীর আপনত্বের অনুভূতি। বোন, অমিতাভ সেনগুপ্তা বললেন, আপনার ছেলে যোগ্য নয়, সে অত্যন্ত সৎ। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তাকে আমার জামাই হিসেবে পেতে চাই। রাহুলের মায়ের চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়ল। আমরা তো গরিব মানুষ সাহেব। আজ থেকে আর নয়, অমিতাভ সেনগুপ্তা হেসে বললেন, আজ থেকে আমরা একই পরিবার। যখন প্রিয়াকে এই কথা জানানো হলো তখন সে শুধু জিজ্ঞাসা করল, এটা কি রাহুলেরও ইচ্ছা? রাহুল তার সামনে এসে দাঁড়াল। আপনি বলেছিলেন আপনার প্রতিটি কথা মানতে হবে, আজ আমার একটি কথা মানবেন? আমার সাথে পুরো জীবনটা কাটাবেন? প্রিয়া হাসল, কিন্তু এবার তার হাসিতে অহংকার ছিল না, ছিল সত্যিকারের প্রেমের উষ্ণতা। এবার আমি কোনো শর্ত রাখব না, শুধু হ্যাঁ বলবো। বিয়ে হয়েছিল খুব সাদাসিধেভাবে, না কোনো জাঁকজমক, না কোনো অতিরিক্ত শোরগোল। মন্দিরে কয়েকজন ঘনিষ্ঠজন, মায়ের আশীর্বাদ এবং অমিতাভ সেনগুপ্তার সজল চোখ। যখন রাহুল প্রিয়ার গলায় বড়মাল্য পরিয়ে দিল তখন তার মনে পড়ে গেল সেই দিনগুলো যখন সে চাকরির খোঁজে দরজায় দরজায় ঘুরে বেড়াত। আর আজ সেই মেয়ে যে তাকে কঠিন পরীক্ষায় ফেলেছিল তার জীবনসঙ্গী হয়ে উঠেছে। বিয়ের পর দুজনে মিলে ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করে তুলল। শত শত শিশুর জীবন বদলে দিল। হাসপাতালে গরিব রোগীদের জন্য বিশেষ সাহায্য কেন্দ্র খোলা হল। অফিসে কর্মীদের জন্য সম্মানজনক ও মানবিক পরিবেশ গড়ে তোলা হল। একদিন রাহুল বলল, দেখো, যদি সেদিন আমি হার মেনে নিতাম তাহলে আজ এত কিছু সম্ভব হতো না। প্রিয়া উত্তর দিল, আর যদি আমি বিশ্বাস করা ছেড়ে দিতাম তাহলেও এসব হতো না। দুজনেই মৃদু হাসিতে মুখরিত হয়ে উঠল। দোস্ত, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, গরিবই কখনো মানুষকে ছোট করে না, তার চিন্তা ভাবনাই তাকে ছোট বা বড় করে। টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু ইমানদারি আর প্রতিশ্রুতি পালনের অটল শক্তি কখনো কিনতে পারে না। জীবনের কঠিন অবস্থাগুলো আমাদের ভাঙতে আসে না, বরং আমাদের পরীক্ষা করতে আসে। যে সেই পরীক্ষায় অটল ও সত্য থাকে সেই প্রকৃত বিজয়ী হয়। ভাবো, যদি তুমি রাহুলের জায়গায় থাকতে তাহলে কি প্রতিশ্রুতি রক্ষা করতে নাকি পরিস্থিতির অজুহাত খুঁজে নিতে? আর যদি প্রিয়ার জায়গায় থাকতে তাহলে কি আবার কারো ওপর বিশ্বাস স্থাপন করতে? কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে একটি সিদ্ধান্ত আমাদের পুরো ভবিষ্যৎ বদলে দেয়। তাই যখনই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, হার মেনো না, হয়তো সেই মুহূর্তটিই তোমার আসল পরিচয় গড়ে তুলছে। দোস্ত, এটাই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোস্ত, দেখা হবে এমনই হৃদয়স্পর্শী আরেকটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।